আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ভারতের কাছে আবারও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণে সম্মত দুই দেশ। জুলাই অভ্যুত্থান, সুরক্ষা ও দায় নির্ধারণ এবং সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। বহাল থাকল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মাঝে সংঘর্ষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ ছিল জরুরি বিভাগের সেবা, রোগীদের ভোগান্তি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে সমঝোতা, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। লেবানন ব্যতীত ইরানের যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। ইরানের যুদ্ধবিরতির পর গত 1 মাসের মধ্যে লেবাননের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র 10 মিনিটে লেবাননের 100টি স্থাপনা লক্ষ্য করে চলে হামলা। টার্গেট করা হয় রাজধানী বৈরুত, বোকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা। এখনও নিশ্চিত হওয়া না গেলেও ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েল। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে। এদিকে লেবাননের গণমাধ্যমের দেয়া তথ্য মতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 8 জনের, গুরুতর আহত কমপক্ষে 22 জন। ভারতের কাছে আবারও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ডক্টর খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষ সম্মত হয়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হয়েছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপনের পর সর্বসম্মতি কণ্ঠভোটে এটি পাশ হয়। ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। আর নিষিদ্ধ হলে অনলাইন, অফলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো যাবে না প্রচারণা। কেউ আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করলে আনা হবে শাস্তির আওতায়।
এদিকে লিখিত প্রশ্নের উত্তরে সংসদ নেতা তারেক রহমান জানান, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান রুখতে ছাত্র জনতার উপর নৃশংসতা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কিছুটা সংশোধিত হয়ে সেই অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয় বুধবার। নিষেধাজ্ঞা না মানলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য যে সাজা রয়েছে সেটি প্রযোজ্য হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। সংসদে সবার কণ্ঠভোটে পাশ হয় এই আইনটি। এর ফলে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ অন্য কোনো দল বা সংগঠন। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। নিষিদ্ধ দল সংগঠনকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এদিকে সংসদে লিখিত প্রশ্নোত্তরে সংসদ নেতা তারেক রহমান বলেন, গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। আগামী 6 মাসের মধ্যে 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াইফাই চালু করা হবে। ওষুধ পরিবর্তন করে দেওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে বিকেল থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ রাখা হয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। এই দৃশ্য দেশের সবচেয়ে ব্যস্ত হাসপাতালের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ঢাকা মেডিকেলের চিকিৎসক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যার কিছুক্ষণ আগের এই ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দফায় দফায়। সংঘর্ষ থামাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা গেটের ভেতরে এবং বাইরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বোটানি বিভাগের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাকে প্রেসক্রাইব করা ওষুধ আশেপাশের ফার্মেসিতে না পেয়ে তা পরিবর্তন করে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু চিকিৎসক সম্মত না হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে রূপ নেয় সংঘর্ষে। ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা নিতে এসে বিশৃঙ্খলা করে। একই ধারাবাহিকতায় হেনস্থা করা হয়েছে চিকিৎসকদের। এই ঘটনার যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া হলে জরুরি বিভাগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।